মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। শেষে আপনি বানাতে পারবেন না, তখন আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ভরা দরবারে অপমান করবে। ওসবে কাজ নেই আপনার। তোয়াজ কি আর এমনি করছে? আমাদের শরীরে চর্বি জমার জন্য অপেক্ষা করছে। চর্বি জমলে মাংসের স্বাদ বেড়ে যায়, এটুকুও জানো না? আল্লাহর অনেক অনেক মেহেরবানি দোস্ত, তুমি বেঁচে আছো। আমরা তো ভেবে নিয়েছিলাম তুমি মরেই গেছো। এভাবে এখানে পড়ে থাকলে চলবে না, কিছুতেই চলবে না। বাঁচার চেষ্টা করতেই হবে, কিন্তু কিন্তু যাবো কোন দিকে? মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন সওদাগর সিনবাদের তৃতীয় অভিযান। বেগম শেহরাজাদের গল্পের নায়ক কিংবদন্তি সওদাগর সিনবাদের তৃতীয় অভিযানের গল্প শুরু করেছেন বেগম। অভিযানের প্রথম কদিন নির্বিঘ্নে কাটার পর শুরু হয়েছে একের পর এক বিপদ। পদে পদে বিপদে ভরা সেই কাহিনী শুনছেন শ্রোতা সুলতান শাহরিয়ার এবং বেহেন দুনিয়াজাদ। ঝড় শুরু হতেই সিনবাদ ও তার 5 সওদাগর সহযাত্রী ঢুকে পড়ে দৈত্যের প্রাসাদে। বাইরে প্রবল হাওয়ার দাপট, গাছপালার শিকড় শুদ্ধ উপড়ে মাথার উপর পাক খাচ্ছে। শুরু হয়েছে বৃষ্টি, পাল্লা দিয়ে বাজ পড়ছে এলো পাথারি। নাগালের মধ্যে ওই প্রাসাদটাই ছিল একমাত্র জায়গা যেখানে আশ্রয় নিলে ঝড় থেকে রক্ষা পাওয়া যাবে। কিন্তু নিশ্চিন্ত হওয়া যায় না, সেই প্রাসাদেই আছে মানুষ খেকো দৈত্য। সিনবাদ ও তার সঙ্গীরা প্রাসাদে ঢুকেই দরজা এঁটে দিতে ঝড়ের হাত থেকে রক্ষা পায়, কিন্তু সকলের মুখেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আবার ওই দৈত্য আসবে না তো? সে আতঙ্কে ভরা মুখগুলো তখন অবশ্য ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। দরজা বন্ধ করে দিতেই গোটা ঘরটা জুড়ে নিশ্চিদ্র অন্ধকার নেমে আসে, ফলে কেউ কারোর আতঙ্কিত মুখ দেখতে পায় না। ঝড়ের পরে যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে সেটা বুঝতে পেরেছিল সিনবাদ। কোনো এক অজানা পথে বৃষ্টির আওয়াজটা কানে এসে বিঁধছিল। বুঝতে তার অসুবিধা হয়নি যে এই বৃষ্টি মোটেই হালকা বৃষ্টি নয়, ভালো রকমের ভারী বৃষ্টি। এর মধ্যে বাইরে পা রাখা বোকামি, কিন্তু একটা দ্বন্দ্বর সমাধান সে কিছুতেই করতে পারছিল না। কোনটা বেশি বোকামি, বাইরে বৃষ্টিতে বেরোনো নাকি ভেতরে বসে দৈত্যর অপেক্ষা করা? দুটোতেই প্রাণহানির সম্ভাবনা। সঙ্গীরা কি ভাবছে তাও জানতে পারে না সে। অন্ধকারে তাদের কারোর মুখ দেখা যায় না, এবং দৈত্য পাছে শুনে ফেলে সেই ভয়ে কথাও বলা যায় না। এইভাবেই কেটে যায় সময়। সঙ্গীদের নিয়ে সিনবাদ বসে থাকে সেই অন্ধকার ঘরে। বেশ কিছু সময় পরে প্রবল বৃষ্টির শব্দের মধ্যেও স্পষ্ট শোনা যায় বিকট এক শব্দ। কেঁপে ওঠে সারা প্রাসাদ। এই শব্দ সকলেরই চেনা। আগের রাতেই প্রথমে এই শব্দটা হয়েছিল। তারপর কিছুক্ষণের নীরবতা, তারপরেই শুরু হয়েছিল দৈত্যর পদশব্দ। ধীরে ধীরে সেই পদশব্দ প্রখর হয়ে উঠেছিল, আর পাল্লা দিয়ে বেড়েছিল কম্পন। তারপর ঘটেছিল সেই নারকীয় কাণ্ড। আজও কি সেই রকম কিছু একটা ঘটতে চলেছে? শঙ্কিত হয় সিনবাদ। দৈত্যটা বোধহয় অন্ধকারেও দেখতে পায়। অন্ধকারের মধ্যেই সে সিঁড়ির মুখে এসে দাঁড়ায়, তারপর সিঁড়ি দিয়ে নেমে আসে ঘরে। আজ সে আর প্রত্যেককে হাতে তুলে বাছাই করে না। এক সহযাত্রীর চিৎকার ও ধস্তাধস্তির শব্দে সিনবাদ বুঝতে পারে যে দৈত্য তার আজকের খোরাক বেছে নিয়েছে। সিনবাদ নিজের দোকান চাপতে বাধ্য হয়। সহযাত্রীর চিৎকার সে সহ্য করতে পারে না। ঘর বন্ধ থাকায় সে চিৎকার আরো বিভৎস হয়ে ধাক্কা দেয়।
দৈত্যটা বোধহয় আগের দিনের মতোই এই সহযাত্রীরও মুন্ডুটা ছিঁড়ে কড়াইয়ের তেলে ছুঁড়ে দেয়। সিনবাদ সেটা দেখতে পায় না বটে, কিন্তু হঠাৎ চিৎকারটা থেমে যাওয়ায় তার আগের রাতের অভিজ্ঞতা তাকে তেমনটাই ভাবায়। চকমকির স্ফুলিঙ্গ লেগে উনুনের আগুন জ্বলে ওঠে, আলোয় ভরে যায় কক্ষ। ভাজার শব্দ ও বিকট গন্ধ জানান দেয় যে মানুষ ভাজা হচ্ছে কড়াইয়ে। আজ আর গন্ধটা সহ্য করতে পারে না সিনবাদ। গোটা একটা দিন চলে গেছে, পেটে দানা পানি কিচ্ছু পড়েনি। খালি পেটে মানুষ ভাজার গন্ধ নাকে ঢুকতেই পেটে দারুণ ব্যথা শুরু হয়। মাথাটাও ঝিমঝিম করে ওঠে তার। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সিনবাদ। সিনবাদের জ্ঞান যখন ফেরে তখন রাত কাবার হয়ে সকাল। খোলা দরজাটা দিয়ে দিনের আলো এসে পড়েছে ঘরের মধ্যে। চারদিকে চেয়ে দেখে সহযাত্রীরা কেউ নেই। বড় ঘরটায় একা পড়ে আছে সে। উঠে বসার চেষ্টা করে সিনবাদ, কিন্তু শরীর তার দুর্বল, সহজে উঠে বসতেও পারে না। খুব কষ্টে উঠে বসতেই মাথাটা আবার কেমন যেন পাক দিয়ে ওঠে। সিনবাদ দেওয়ালটা ধরে সামলে নেয় নিজেকে। প্রাসাদ থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায় সে। নজর খোঁজে তার সহযাত্রীদের, কিন্তু কাউকেই দেখতে পায় না সিনবাদ। একবার পিছনে ফিরে তাকায়। প্রাসাদটা দাঁড়িয়ে আছে মাথা তুলে মৃত্যুপুরীর মতো। সিনবাদ আর সময় নষ্ট করে না, ছুটতে শুরু করে। পা জড়িয়ে পড়ে যায় বারবার, ব্যথা লাগেই কেটে যায়, রক্ত ঝরে, তবু সে থামে না। উঠে আবার ছুটতে শুরু করে সিনবাদ। একসময় সে এসে পড়ে তার চেনা শোনা সেই পুকুরের পাড়ে। কিছুটা যেন নিশ্চিন্ত হয় সে। প্রথমেই পানি খায় বুক ভরে, ধরে যেন প্রাণ ফেরে। চেয়ে দেখে মাটিতে চারদিকে ফল ছড়িয়ে আছে। আগের দিনের ঝড়ের দাপটে সেগুলো ছিঁড়ে পড়েছে বোটা শুদ্ধ। ধীরে সুস্থে সে একটার পর একটা ফল তুলে তুলে খেতে থাকে। খিদেটা মিটলে দেহে বল ফিরে পায় সিনবাদ। পরবর্তী কর্তব্য স্থির করে ফেলে দ্রুত। এভাবে এখানে পড়ে থাকলে চলবে না, কিছুতেই চলবে না। বাঁচার চেষ্টা করতেই হবে, কিন্তু কিন্তু যাবো কোন দিকে? একটু ভেবে সে ঠিক করে সমুদ্রের দিকে যাওয়া ছাড়া আর গতি নেই। সুতরাং সে সমুদ্রের দিকে পা বাড়ায়। সমুদ্রের পাড়ে আসতেই চার সহযাত্রীর সঙ্গে দেখা হয়ে যায় সিনবাদের। চারজনে ততক্ষণে কাঠকুঠো জোগাড় করে একটা প্রমাণ আয়তনের ভেলা বানিয়ে ফেলেছে। সিনবাদ আর একটু দেরি করলেই হয়তো আর দেখতে পেত না তাদের। তারা ভেলা ভাসিয়ে দিত। সিনবাদকে দূর থেকে আসতে দেখে সহযাত্রীরা উল্লাসে ছুটে আসে, তাকে জড়িয়ে ধরে বলে, আল্লাহর অনেক অনেক মেহেরবানি দোস্ত, তুমি বেঁচে আছো। আমরা তো ভেবে নিয়েছিলাম তুমি মরেই গেছো। জানো জানো আমরা তোমাকে কত করে রেখেছি। এতবার ডাকার পরেও যখন চোখ খোলনি তখন। আরে আমরা তো তোমাকে দফন করে আসবো ভেবেছিলাম একবার। কি যে সর্বনাশ হতো তাহলে। আর বলো না, কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। ওই গন্ধটা নাকে আসতেই। ওরে বলো ওসব, অনেক সময় পাবে। আসল কথা হচ্ছে তুমি বেঁচে আছো। হ্যাঁ হ্যাঁ সেটাই, এর থেকে খুশির কথা আর কিছু হতেই পারে না। এখন বরং সময় নষ্ট করো না। ওই দেখো, আমরা একটা ভেলা বানিয়ে ফেলেছি। চলো চলো, তাড়াতাড়ি চলো। ওই ভেলায় চড়ে সমুদ্রে পাড়ি জমাই, তারপর যা হবে দেখা যাবে। সিনবাদ ভেলাটা লক্ষ্য করেছিল আগেই। গাছের বড় বড় গুঁড়ি এক করে কোনো এক নাম না জানা লতায় বেঁধে সেগুলোকে বেশ বড় একটা ভেলা বানিয়ে ফেলেছিল সহযাত্রীরা। সমুদ্র তটে বালির উপর পড়েছিল ওটা। ওই ভেলায় 10-12 জন দিব্যি চড়ে বসতে পারে। সিনবাদ সহযাত্রীদের সঙ্গে ছুটে যায় ভেলার কাছে। ভালো করে দেখে ভেলাটাকে। বেশ শক্তপোক্ত ভেলা, সমুদ্রের ধকল অনেকটাই সহ্য করতে পারবে বলে মনে হয়। ভেলায় 4টে বৈঠাও রয়েছে, তবে সেগুলোকে ঠিক বৈঠা বলা চলে না, ধাতুর তৈরি অন্য কিছু যেন। সেগুলো দেখিয়ে সিনবাদ জিজ্ঞেস করে,
ওগুলো কি? বৈঠা? চিনতে পারলে না? এ তো ওই প্রাসাদের জিনিস। প্রাসাদের মেঝেতে ছড়ানো বাসনপত্রের মধ্যে ছিল, হয়তো রান্না করার কাজে লাগে, জানি না ঠিক। আমরা আসার সময় নিয়ে এসেছি। সাবাস, বুদ্ধিমানের কাজ করেছো ভাই। আসলে ওগুলো যে এভাবে ব্যবহার করতে পারবো তা ভাবতেই পারিনি আমরা। আমরা তো ওগুলো অস্ত্র হিসেবে হাতে তুলে নিয়েছিলাম। প্রাসাদে বসেই আমরা ঠিক করে ফেলেছিলাম যে সমুদ্রের পাড়ে চলে আসব, তারপর দেখা যাবে কি করা যায়। হঠাৎ এক পাশবিক চিৎকারে স্তব্ধ হয়ে যায় সকলে। কোনো এক হিংস্র প্রাণী যেন চেঁচাতে চেঁচাতে তাদের দিকেই ছুটে আসছে দূর থেকে। মুহূর্তে স্তব্ধ থেকে হঠাৎ খুব ব্যস্ত হয়ে পড়ে সকলে। মুখে কিছু বলতে হয় না কাউকেই। সকলে মিলে ভেলাটাকে ঠেলে ঠেলে পানির দিকে নিয়ে চলে। ভেলাটা যেমন শক্তপোক্ত তেমন ভারীও বেশ। সেটা ঠেলে ঠেলে সমুদ্রের মধ্যে অনেকটা নিয়ে গিয়ে চড়ে বসে একে একে সকলে। বৈঠা তুলে নেয় হাতে, শরীরের সব শক্তি দিয়ে ভেলা বাইতে থাকে। তখনই প্রাসাদের সেই দৈত্যটা ছুটতে ছুটতে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে দাঁড়ায় সমুদ্র তটে। বুঝতে অসুবিধা হয় না যে ওটাই এতক্ষণ চিৎকার করতে করতে ছুটে আসছিল। দৈত্যটা বিশাল হলেও দিনের আলোয় সেটাকে রাতের মতো অত ভয়ঙ্কর মনে হয় না। সিনবাদের ভেলা পানির মধ্যে যতটা এগিয়েছিল তাতে দৈত্যটা পানিতে নেমে অনায়াসে ধরে ফেলতে পারত ওটাকে, কিন্তু দৈত্যটা পানিতে নামে না। এদিক ওদিক তাকিয়ে পাশে পড়ে থাকা একটা ভাঙা গুড়ি তুলে নেয় দুহাতে, সেটাকে ছুঁড়ে মারে ভেলার দিকে। গুড়িটা এসে লাগে ভেলার এক কোণে। ভেলাটা দুলে ওঠে, সঙ্গে সঙ্গে দুজন সহযাত্রী ভেলা থেকে পড়ে যায় পানিতে। দুজনকে পড়ে যেতে দেখে এবার দৈত্যটা ছুটে পানিতে নামে। একদিকে দৈত্য এগিয়ে আসতে থাকে, অন্যদিকে সহযাত্রী দুজন পানির মধ্যে খাবি খেতে খেতে তাদের বাঁচানোর অনুরোধ করতে থাকে। সিনবাদ ও তার দুই সহযাত্রী ভেবে উঠতে পারে না কি করবে। এদিকে দৈত্যের ধাক্কায় পানিতে বড় বড় ঢেউ উঠতে থাকে। সেই ঢেউ ভেলাটাকে আরও দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে। ভেলাটা যখন বেশ খানিক দূরে সরে যায়, অন্তত দৈত্যের নাগালের বাইরে, তখন সিনবাদ দেখে দৈত্যটা এসে পানিতে পড়া দুই সহযাত্রীকে টেনে তুলে নেয় এক ঝটকায়। দুজনকে কাঁধে ফেলে একবার ভেলাটার দিকে তাকিয়ে দেখে, তারপর ফিরে যায়। ভয় আতঙ্কে সহযাত্রী দুজন তখন চিৎকার করতেও ভুলে গেছে। নিঃশব্দে সিনবাদ ও তার সঙ্গী দুই সহযাত্রী ভেলা বাইতে থাকে মাঝ সমুদ্রে। ততক্ষণে রাত্রি নেমেছে আকাশ জুড়ে, গভীর অন্ধকার চারিদিকে। তারা কোন দিকে যাচ্ছে বুঝতে পারে না, একে অপরকে দেখতে পর্যন্ত পায় না। সারা রাত ধরে তিনজন ভেলা বয়ে চলে। ভোরের আলো ফুটতেই হঠাৎ এক সহযাত্রী উল্লাসে চিৎকার করে ওঠে, ডাঙা ডাঙা ডাঙা, ওই দেখো ডাঙা। এতক্ষণে সকলেই চুপ করে ভেলা বাইছিল, কোনো দিকে খেয়াল ছিল না কারোর। এবার হঠাৎ একজন চিৎকার করে ওঠায় বাকি দুজনেরও খেয়াল হয়। সত্যিই গাছগাছালির একটা রেখা যেন দেখতে পায় তারা। সিনবাদ বলে, চলো চলো, আমরা ওইদিকে নিয়ে যাই ভেলা, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। নতুন উদ্যমে সকলে ভেলা বাইতে থাকে গাছগাছালির রেখা লক্ষ্য করে। ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে গাঢ় সবুজ রেখাটা। কাছাকাছি আসতে বুঝতে পারে সেটা একটা দ্বীপ। দ্বীপের কাছাকাছি আসতেই বিশাল বিশাল ঢেউয়ে ভেলাটা দুলতে শুরু করে। একটা বড় ঢেউ ভেলাটাকে আছড়ে ফেলে দ্বীপের তটে। ভেলাটা চুরমার হয়ে যায়। তিনজন আছড়ে পড়ে বালির ওপর। প্রচণ্ড ব্যথা পায় তিনজনেই। সামলাতে কিছুটা সময় নেয় তারা। তারপর তট ছেড়ে জঙ্গলের মধ্যে ঢোকে। এই জঙ্গলটা বেশ ঘন, বিশাল বিশাল গাছ। একটা জায়গার পরে জঙ্গল এতই ঘন যে দিনের আলো পর্যন্ত ঢোকে না। সিনবাদ বাকি দুজনকে বলে,
এই অচেনা ঘন জঙ্গলে আর বেশি ঢোকাটা উচিত হবে না বোধহয়। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি? কি? জঙ্গলে কোনো পাখি ডাকছে না। আর একটা ব্যাপার দেখো, কোনো প্রাণীও কিন্তু নেই। মনে হচ্ছে এর পেছনে কোনো রহস্য আছে। রহস্য আবার কি? বুঝতে হবে যে জঙ্গলটা নিরাপদ নয়। একদম। এবং তাই আর ভেতরে যাওয়াটা মনে হয় ঠিক হবে না, প্রাণ সংশয় হতে পারে। তাহলে এখন কি করণীয়? কি আর, চলো ফিরে যাই সমুদ্রের দিকে, কিছু খাওয়ার ব্যবস্থা করি। এদিকে যে পেটে ছুঁচোই লাফালাফি করছে। সিদ্ধান্ত মতো সকলে ফিরে আসে সমুদ্রের পাড়ে। এদিক ওদিক খুঁজে কিছু ফলও পেয়ে যায় তারা। সেই ফল খেয়েই পেটের জ্বালা মেটায়। তারপর বসে ঠিক করে পরবর্তী কর্তব্য। সিনবাদ বলে, আমার মনে হয় জঙ্গলের পথে যাওয়াটা ঠিক হবে না। যাবেই বা কি করে? যা ঘন জঙ্গল, দিনের আলো পর্যন্ত ঢোকে না, পথ খুঁজে পাবে না তো। পথ থাকলে তো পাবে। তোমার কি মনে হয় এই জঙ্গলে পথ আছে? লোকজন কেন, পশু পাখিও যাওয়া আসা করে না বোধ হয়। সুতরাং আমাদের যা করার এই সমুদ্র পথেই করতে হবে। কিন্তু আমাদের ভেলাটা ভেঙে গেছে, আর বৈঠাগুলোও হারিয়েছে। মানে আমাদের আবার একটা ভেলা বানাতে হবে, বইঠা জোগাড় করতে হবে। সেটা আজ আর কিছু হবে বলে মনে হচ্ছে না। ওই দেখো, সূর্য ডুবতে বসেছে। চলো আজকের মতো কোনো একটা বড় গাছে চড়ে বসি, কাল সকালে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই তাই চলো, চলো। তাই চলো। কিন্তু সাবধান ভাই, কেউ যেন ঘুমিয়ে পড়ো না। এই অজানা অচেনা দ্বীপে বিপদ যে কোনো সময় যে কোনো দিক থেকে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সতর্ক থাকতে হবে। আলোচনা সেরে তিনজন জঙ্গলে ঢোকে। একটা বেশ বড়সড় গাছ দেখে সিনবাদ বলে, এই গাছটাই ঠিক আছে মনে হচ্ছে, এটাই সবচেয়ে বড় এবং বেশ ঘন। তাহলে চলো আমরা উঠে পড়ি। চলো চলো, আমি সবার আগে উঠবো। কথা শেষ করেই সহযাত্রীটি গাছ বেয়ে উঠতে শুরু করে। সিনবাদ আর এক সহযাত্রীকে বলে, এবার তুমি যাও, আমি সবার নিচে থাকি। বিপদ এলে নিচের দিক থেকেই আসবে, আমি তোমাদের সাবধান করতে পারবো। যাও, ওঠো। আঁধার নামতেই প্রমাণ হয় যে সিনবাদের ধারণা ভুল ছিল। বিপদ আসে ওপর দিক থেকে। গাছটা যে আসলে বড় বড় ময়াল সাপের বাসা, সেটা আগে কেউই বুঝতে পারেনি। ঘন গাছের ফাঁকে ফাঁকে সাপ জড়িয়েছিল এমনভাবে যে কেউই দেখতে পায়নি। অন্ধকারের মধ্যে প্রথমে আক্রান্ত হয় একদম ওপরে থাকা সহযাত্রী। হায়, সে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ ভেবেছিল, তাই নিশ্চিন্তে একটু ঘুমিয়েও নিয়েছিল ফাঁক বুঝে। ধকল তো কিছু কম যায়নি। সেই সুযোগেই সাপটা আক্রমণ করে। সহযাত্রীর ঘুম যখন ভাঙে তখন অনেক দেরি হয়ে গেছে। সাপটা তাকে কুণ্ডলি পাকিয়ে এমনভাবে জড়িয়ে ফেলেছে যে বাঁচার আর কোনো পথ নেই। বৃথা আস্ফালনই সার। কিন্তু আস্ফালন কেন? তার কারণ সিনবাদ বা অন্য সহযাত্রীটি কিছুই বুঝতে পারে না। বাকি রাতটা ডাকাডাকি করেও সহযাত্রীর সারা শব্দ মেলে না। অন্ধকারের মধ্যে যেখানে নিজের হাত পা পর্যন্ত দেখা যাচ্ছে না, সেখানে গাছ বেয়ে উপরে ওঠাও সম্ভব হয় না। সকালবেলা আলো ফুটলে সিনবাদ ও তার সহযাত্রী উপরে উঠে দেখে সাপটা গাছের ডালে জড়িয়ে ঘুমোচ্ছে। তার ফোলা পেট বলে দেয় যে রাতের ভোজ বেশ জমিয়েই করেছে সে। দুয়ে দুয়ে চার করে সিনবাদ ও তার সঙ্গী সহযাত্রী সিদ্ধান্তে আসে যে সাপটাই সবচেয়ে উপরে উঠে যাওয়া সহযাত্রীকে খেয়ে ফেলেছে। এরপরেও ওই গাছে বসে থাকার আর কোনো কারণ থাকে না। তারা নেমে বেরিয়ে আসে সমুদ্র তটে। সারাদিন বহু কসরত করে ভেলা তৈরি চলে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। ভেলার কাজ শেষ হয় না। আত তৈরি ভেলাটাকে একটা গাছের সঙ্গে বেঁধে সেই গাছটাতেই চড়ে বসে দুজনে। গাছটা সমুদ্র তটের একদম লাগোয়া। খুব বেশি বড় নয়, ঘনও নয় তেমন। ডালপালা সব স্পষ্ট দেখা যাচ্ছে। সিনবাদ ও তার একমাত্র সহযাত্রী ভালো করে গাছটা দেখে নেয় চারপাশটা। সবকিছু দেখে শুনে সহযাত্রী বলে, গাছটা তো ঠিকই আছে বলে মনে হচ্ছে। কি বলো? হ্যাঁ, ধারে কাছে তো বিপদের নামগন্ধ কিছু দেখছি না। তাহলে আর কি, চলে বসো, তুমি আগে ওঠো। আগের রাতে
উপর দিক থেকে বিপদ এসেছিল। সেই কথা মাথায় রেখে সহযাত্রী যে সিনবাদকে আগে চড়তে বলছে তা বুঝতে পারে সিনবাদ। তবুও সে রাজি হয়ে যায়। সে বলে, চড়ছি, একটু বসো, আগে এইগুলো বেঁধে নি গায়ে, দাঁড়াও। ভেলা বাঁধার সময় সিনবাদ ঠিক করে নিয়েছিল যে ছোট ছোট ডাল বেঁধে নিজের শরীরের চারদিকে একটা খাঁচা তৈরি করে নেবে। সেই কারণেই কিছু শক্তপোক্ত ডাল সরিয়েও রেখেছিল সে, সঙ্গে রেখেছিল কিছু লতা পাতা। সিনবাদকে ডালগুলো নিজের শরীরে বাঁধতে দেখে সহযাত্রী অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে ওটা কি করছো? আত্মরক্ষার কল। আত্মরক্ষার কল? এই যা করছি তাতে সাপই হোক আর বাঘই হোক, এই খাঁচার ভেতর আমার নাগাল পাবে না। হাসালে বন্ধু, ওই সাপের যা চেহারা, ও তোমাকে খাঁচা সমেত গিলে হজম করে দেবে। ওসব করে লাভ হবে না, আর তাছাড়া ওসব করার দরকারও নেই বোধ হয়। তবুও করলে ক্ষতি কি? জানো তো কথায় বলে সাবধানের মার নেই। মার সত্যিই নেই। রাত হতেই সিনবাদ বুঝতে পারে সাপ এসেছে। বড় বড় ময়াল সাপ, সংখ্যায় বহু, এবং গাছ বেয়ে উঠছে। কিন্তু কেন? কি আছে এই গাছে? তারা কি টের পেয়েছে যে দুটো মানুষ এই গাছটায় আছে? আরও বড় প্রশ্ন, যদি সাপ খেতে আসে তাহলে সত্যিই কি সিনবাদ কি খাঁচার সমেত গিলে ফেলবে? সত্য প্রমাণিত হবে সহযাত্রীর বাণী, নাকি সে রক্ষা পাবে? টান টান উত্তেজনায় গাছের ডাল আঁকড়ে ধরে বসে থাকে সিনবাদ। শুনতে পায় মানুষের আর্তনাদ। বুঝতে অসুবিধা হয় না যে তার সহযাত্রীটি সাপের খাদ্য হলো। এবার এবার কি তার পালা? দারুণ উত্তেজনার ও ভয়ের মধ্যেও একটা আশার কথা মনে পড়ে সিনবাদের। আগের রাত্রে কিন্তু সাপ একজনকে খেয়েছে, বাকি দুজনের উপস্থিতি কি বুঝতে পারেনি? অবশ্যই পেরেছে, তবুও খায়নি, খেতে পারেনি। আজও কি তাহলে একজনকে খেয়ে ঘুমিয়ে পড়বে সাপটা গাছের ডালে? সিনবাদ সব প্রশ্নের উত্তর পেয়ে যায় ঠিক সময়। কিছুক্ষণ অপেক্ষার পরেই তার খাঁচার গা ঘেঁষে হিলহিল করে একটা বিশাল সাপ চলে যায়। খাঁচা থাকায় স্পর্শ করতে পারে না তাকে। পরক্ষণেই ঘাড়ের কাছে শীতল নিঃশ্বাস অনুভব করে সিনবাদ। বুঝতে পারে সাপটা তাকে পরখ করে নিচ্ছে। তারপরেই অনুভব করে সাপটা তাকে খাঁচা শুদ্ধ জড়াতে শুরু করেছে। অসহায় সিনবাদ নড়াচড়াও করতে পারে না। পাথরের মূর্তির মতো বসে থাকে তারই তৈরি খাঁচার মধ্যে। বিশাল দেহি সাপটা সিনবাদকে খাঁচার সমেত জড়িয়ে ফেলে, তারপর চাপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু শক্ত ডালপালা বিঁধে ব্যথা লাগে তার। সাপটা যেন ক্রুদ্ধ হয়ে ওঠে, আবার জড়িয়ে ধরে চাপ দেয়। সিনবাদ চোখ বন্ধ করে আল্লাহকে এক মনে ডাকতে থাকে। মনে মনে বলে, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আল্লাহ, আল্লাহ, তুমি সর্বশক্তিমান, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, রক্ষা। এদিকে সাপটা যুদ্ধ চালিয়ে যেতে থাকে, নানাভাবে জড়িয়ে চাপ দিতে থাকে সিনবাদের খাঁচার ওপর, আর বারবার ব্যর্থ হয়ে আরও চটে যায়। একসময় সাপটা ক্লান্ত হয়ে হার মানে সিনবাদের খাঁচাটা ছেড়ে ধীরে ধীরে চলে যায়। সিনবাদ বুঝে দিনের আলো ফুটতে আর বেশি দেরি নেই। দিনের আলো ফুটলে গাছ থেকে নামে সিনবাদ। একে একে শরীর থেকে ডালপালাগুলো সাবধানে খোলে, এক জায়গায় যত্নে গুছিয়ে রাখে সেগুলো। মনে মনে হিসেব কষে, রাত নামলেই আবার লাগবে ওগুলো। 3-3টে রাত কেটে গেছে, পেটে এক রত্তি দানা পানি পড়েনি তার। শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে, তবুও উপায় নেই। দুর্বল শরীরেই ভেলা তৈরির বাকি কাজটুকু শুরু করে, কিন্তু পদে পদে হাঁপিয়ে ওঠে। বসে বারবার বিশ্রাম নেয়, গলা শুকিয়ে কাঠ, তেষ্টায় বুকের ছাতি ফেটে যায় আর কি। একসময় শরীর আর সঙ্গ দেয় না তার। গরম বালির ওপরেই
চিৎপাত হয়ে শুয়ে পড়ে সিনবাদ। পিঠ পুড়ে যায় গরমে, যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে, টেনে হিঁচড়ে উঠে বসে। তখনই দূরে একটা জাহাজ চোখে পড়ে। সিনবাদের শুষ্ক চোখ চকচক করে ওঠে। গাছের একটা ভাঙা ডাল টেনে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে সে, তুলে যায় বারবার, তবে তবে পড়ে সে যায় না। কোনো রকমে সামলে নেয় নিজেকে, এক পা দুপা এগিয়ে যায় পানির দিকে। চেঁচানোর বহু চেষ্টা করেও শুষ্ক গলা দিয়ে শব্দ বের হয় না, জিভ আড়ষ্ট হয়ে জড়িয়ে যায় তার। সিনবাদ লাঠিতে ভর করে একটু হাঁপায়। হঠাৎ আবার তার চোখ দুটো চকচক করে ওঠে। মাথার পাগড়িটা খুলে লাঠির মাথায় পতাকার মতো বাঁধে। তারপর পতাকাটা আকাশে তুলে দুলিয়ে জাহাজের নাবিকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না লাঠিটা। মাটিতে পড়ার আগে লাঠিটা পুঁতে দেয় বালির ওপর। পাগড়ির কাপড় পতাকার মতো উঠতে থাকে লাঠির মাথায়। সিনবাদ মাটিতে শুয়ে ঘাড় ঘুরিয়ে দেখে জাহাজ থেকে নৌকো নামানো হচ্ছে পানিতে। নৌকোয় করে 3 জন নাবিক এসে নামে পারে। তাদের একজন সিনবাদকে দেখেই বলে ওঠে, মালিক, মালিক আপনি বেঁচে আছেন? সিনবাদ ভালো করে দেখে নাবিকের মুখ, চিনতে অসুবিধা হয় না। এ তারই হারিয়ে যাওয়া জাহাজের নাবিক। নতুন করে বাঁচার আশা জাগে সিনবাদের মনে। সেরে উঠতে বেশি সময় লাগে না সিনবাদের। দেখে ভালো লাগে যে জাহাজে তার বিশেষ ঘরটি যেমন ছিল ঠিক তেমনই রাখা আছে। সাবধানে রাখা আছে তার ফেলে যাওয়া পসরাও, পুরনো বন্ধুরাও তেমনই রয়েছে। আর সেই যুবক কাপ্তান, আরে দৈর্ঘ্যে তার বহর বেড়েছে অনেকখানি। এখন আর তাকে চেনা যায় না সহজে। সিনবাদের কাছে কসুর কবুল করার সুরে সে বলে, আপনার জন্য 3-3টে দিন আমরা অপেক্ষা করেছিলাম সেবার। জাহাজ থেকে নেমে খুঁজেও ছিলাম আপনাকে, কিন্তু আপনার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই জাহাজ ছেড়ে দিতে হয়েছিল আমাকে। ঠিক করেছিলে, দোষটা আসলে আমারই ছিল। আমি কি এক পানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে যে 3-3টে রাত কেটে গেছে বুঝতেই পারিনি। তবে তোমার কথা শুনে বলছি 3টে রাত। আদৌ কত রাত যে ঘুমিয়েছিলাম কে জানে। বাকি পথটা আর কোনো ঝঞ্ঝাট হয় না। বাগদাদে ফেরার পথে জাহাজ ভেড়ে আরও 3-4টে বন্দরে। সিনবাদ তার ফেলে যাওয়া পসরার সওদা করে ভালোই মুনাফা কামায়। বাগদাদে ফিরে এসে সিনবাদ আবার মজ মস্তিতে মাতে। আবার রোজ সূর্য ডুবলেই মেহফিল জমতে থাকে সিনবাদের বাড়িতে। ভালো গল্প। তোমার কেমন লাগলো দুনিয়াজাদ? আপার সব গল্পই আমার দারুণ লাগে। আমার মতে সিন্দবাদের এই গল্পগুলোর বিশেষত্ব কি জানো? কি হুজুর? এতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে, মারাত্মক ভয়ঙ্কর সব প্রাণী। তিমি, সাপ, দৈত্য, রক পাখি, এই প্রাণীগুলোই এই গল্পগুলোকে আর 5টা গল্পের থেকে আলাদা করে তুলেছে। এদের থেকেও বেশি ভয়ঙ্কর প্রাণী আছে হুজুর এই সিনবাদের গল্পে। কি বলছো? আরো ভয়ঙ্কর প্রাণী? কি প্রাণী? মানুষ হুজুর। মানুষ? কি বলছো বেগম? তিমি, সাপ, দৈত্য, রক পাখি এদের থেকেও ভয়ঙ্কর হলো কিনা মানুষ? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝেছি। তুমি কি ওই বাঁদর দ্বীপের নরখাদক মানুষদের কথা বলছো? ওরা কেন হবে হুজুর? বাঁদর দ্বীপের উপজাতিদের ব্যাপারে একটা কথা তো মানতে হবে। কাপ্তান যতই ওদের দেখিয়ে বলুক না কেন যে ওরা জ্যান্ত মানুষের কাঁচা মাংস চিবিয়ে খায়, ওরা কিন্তু একজন যাত্রী বা নাবিককেও খায়নি। তা ঠিক, তাহলে কোন মানুষ? তাদের কথা এখনো বলেনি হুজুর। সিনবাদের 4র্থ যাত্রায় আছে তারা। দিব্যি সভ্য, শিক্ষিত, ভদ্র, ভালো মানুষ। তারা নরখাদক? মোটেই না হুজুর, বরং রীতিমতো চাষাবাদ করে খায় এবং বেজায় নিয়মানুবর্তী, এবং সেই নিয়মের ফাঁসেই আছে মানুষ খুনের ফরমান। কেমন করে? তাহলে হুকুম দিন হুজুর।
সিনবাদের চতুর্থ অভিযানের কাহিনী শুরু করি। বেশ, তাহলে শুরু করো বেগম। হুকুম হুজুর। তৃতীয় অভিযান থেকে ফিরে সিনবাদ ঠিকই করে নিল যে এবার সে শাদিটা করেই ফেলবে। কি কি বললো বেগম? সিন্দবাদ আর শাদি? হ্যাঁ হুজুর, এবং শুধু পরিকল্পনা নয়, শাদিটা সে সত্যি সত্যিই করে ফেলে এবার। কি বলছো? শাদি করলেও সংসারটা নিশ্চয়ই ঠিক মতো করে না? কে বলেছে হুজুর? দিব্যে বিবিকে সুখে রাখে, ছেলেপুলে হয়, সিনবাদের জীবন খুশিতে ভরে যায়। বলো কি? আর অভিযান? যায় তো, বিবিকে বাড়িতে রেখে অভিযানে যায়। সে কি? কেন হুজুর, আপনি কি আপনার বড়ি বেগমকে রেখে যুদ্ধে যাননি কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, সে গেছি বই কি, কিন্তু শুধু যুদ্ধে কেন, আরো বহু জায়গায় যেতে হয়েছে। কিন্তু তার প্রসঙ্গ এই গল্পের মাঝে টেনো না বেগম জান। এমন কিছু বলো না যাতে যাতে আমার গল্প শুনতে আর ভালো না লাগে। গোস্তাকি মাফ চাহাবে না, ভুল হয়ে গেছে। সিনবাদের কথা বলি এবার। বেশ সুখে শান্তিতে চলছিল সব। একদিন হয় কি, সিনবাদের সঙ্গে তার বিবির ঝগড়া হয়ে যায়। ঝগড়া এর আগে যে হয়নি তাদের মধ্যে তা নয়, কিন্তু সেদিনের ঝগড়াটা একটু বেশি হয়। ব্যাস, সিনবাদের মন উঠে যায় সংসার থেকে। উদাস হয়ে সে নিজেকেই নিজে বলে, কার জন্য এত কিছু করি? এর জন্য যে কিনা আমাকে নক আর চাকরদের সামনে এভাবে অপমান করে, আমার মান সম্মানের কোনো পরোয়াই করে না, সব ধুলোই মিশিয়ে ছাড়ে। না না, আর নয়, এবার কিছু একটা করতেই হবে। আমার গুরুত্বটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে ওকে, তবেই আমি মার্দ। প্রথম প্রথম কদিন বাড়িতে খানাপিনা বন্ধ করে দেয়, কথা বন্ধ করে দেয় সবার সঙ্গে, সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়। কিন্তু তাতেও জ্বালা। একদিন রাতে বাড়ি ফিরতেই বিবি ঝাঁঝিয়ে ওঠে। বলি, না ফিরলেই কি হচ্ছিল না? এই রাতে আবার কষ্ট করে ফিরতে গেলে কেন শুনি? আমার কলিজাটা জ্বালাতে? বাইরে বাইরে কাটালেই তো পারতে। বিবির কথা শুনে সিনবাদ তখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যেত আর কি। নেহাত গভীর রাত বলে সে পারে না, সারাটা রাত জেগে বসে থাকে। তখনই ইচ্ছাটা আবার জেগে ওঠে মনে। পরদিন সকাল হতেই সিন্দুক থেকে এক থলি মোহর নিয়ে ছোটে বাজারে। সারা দিন ঘুরে ঘুরে কিনতে সব জিনিস জোগাড় করে। বন্দরে গিয়ে জাহাজের কাপ্তানের সঙ্গে চুক্তি করে আসে এবং রাতে বাড়ি ঢুকে নিজের জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে পোঁটলায় বাঁধে। সকাল হলে সে সকলকে বিদায় দিয়ে বেরিয়ে পড়ে সওদা করতে। বেরোনোর সময় অবশ্য বিবি আটকানোর চেষ্টা করে খুব। ছেলে মেয়েদের দোহাই দেয়, কান্নাকাটি করে পা জড়িয়ে ধরে। কিন্তু কে শোনে কার কথা? সিনবাদ বিবিকে ছাড়িয়ে ছেলে মেয়েদের কপালে চুমু খেয়ে সোজা হাঁটা লাগায় বন্দরের দিকে। বিবি তাকে ফিরিয়ে আনার জন্য এক নফরকেও পাঠায়, কিন্তু কোনো লাভ হয় না। সিনবাদ জাহাজে উঠতেই জাহাজ ছেড়ে দেয়। নফর বোকার মতো দাঁড়িয়ে দেখে। চারদিকে নীল দরিয়া, পানির বুক চিরে ছুটে চলে জাহাজ। দিন যায়, বন্দরে বন্দরে থামে জাহাজ। সকলে সওদা করে, মুনাফা গোনে, আবার নঙরে তুলে বেরিয়ে পড়ে অন্য বন্দরের উদ্দেশ্যে। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। জাহাজ তখন মাঝ দরিয়ায়। কাপ্তান হেঁকে সাবধান করে, ভাই সব হুঁশিয়ার, ঝড় আসছে। কাপ্তানের ঘোষণা শুনে জাহাজের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সিনবাদ কোঁচড়ে মোহরের থলে গুঁজে ছুটে চলে তার সওদাগরি মালের বস্তার দিকে। ঠিক তখনই ঝোড়ো হাওয়া এসে ধাক্কা মারে জাহাজটাকে। জাহাজটা নিমেষের মধ্যে মড়মড় করে দুটুকরো হয়ে যায়। সকলে গিয়ে পড়ে জলে। উত্তাল ঢেউয়ের দাপটে মালপত্র সব ভেসে যায়। সিনবাদ কোনো ক্রমে একটা তক্তাকে চেপে ধরে।
বিবির মুখটা মনে পড়ে তার। ছেলে মেয়েদের কথা ছলকে ওঠে মনে। ঠিক তখনই এক বিশাল ঢেউ সিম্বাদকে ঠেলে দূরে নিয়ে যায়। ভয়ে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে সিম্বাদ। সমুদ্রের ঢেউ সিম্বাদ এবং নাবিক ও যাত্রী মিলিয়ে আরও 7 জনকে নিয়ে ফেলে এক বেলাভূমিতে। মনোরম সে বেলাভূমি, একদিকে সুনীল সাগর, অন্যদিকে ঝাউ গাছের বন। একটু থিতু হয়ে যখন তারা পরবর্তী কর্তব্য স্থির করতে ব্যস্ত, তখনই একদল উপজাতি লোকজন এসে দাঁড়ায় তাদের সামনে। সিম্বাদ ও তার সঙ্গী সাথীরা ভয় পেয়ে যায়। সকলেই নগ্ন, শরীর মিশমিশে কালো, মাথায় বিচিত্র ধরনের লতাপাতার মুকুট, হাতে নানা ধরনের আদিম অস্ত্র। সিম্বাদের মনে পড়ে বাঁদর দ্বীপের কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই উপজাতির লোকগুলো সিম্বাদ ও তার সঙ্গী সাথীদের আক্রমণ করে না, উল্টে তাদের যথেষ্ট সম্মানের সঙ্গে নিয়ে যায় তাদের রাজার কাছে। সিম্বাদ ও তার সঙ্গী সাথীরা উপজাতির মানুষগুলোর ভাষা বুঝতে পারে না, কিন্তু তাদের হাবভাবে তাদের বক্তব্য বোঝা যায় স্পষ্ট। তাদের রাজাও যথেষ্ট সম্মানের সঙ্গে এদের আপ্যায়ন করেন। প্রত্যেককে পোড়া মাংস খেতে দেওয়া হয়। মাংস দেখে সিম্বাদের ভক্তি হয় না, বাকিরা খিদের মুখে গোগ্রাসে খেয়ে ফেলে সেটা। খাওয়া দাওয়া হলে রাজামশাই একটি কম বয়সী ছেলেকে ডেকে অতিথিদের দেখভালের জন্য নিযুক্ত করেন। ছেলেটি অতিথিদের নিয়ে যায় একটি ঘরে। অতিথিদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়, রাজকীয় ব্যবস্থা হয় তাদের জন্য। তাদের ভালো ভালো পোশাক দেওয়া হয়, প্রতিদিন পানিতে সুগন্ধি দিয়ে তাদের স্নানও করানো হয়, তাদের ভালো ভালো খাবারও খেতে দেওয়া হয়, এবং আরও কত কি আয়োজন। কিন্তু সিম্বাদ সবকিছু এড়িয়ে চলতে থাকে, এমনকি খানাপিনাও ছেড়ে দেয়। 3 দিন সিম্বাদের শরীর ভেঙে যেতে থাকে। সঙ্গীদের মধ্যে তাই নিয়ে খুব হাসাহাসি হয়। দেখো দেখো দেখো, বুড়বাকটার কাণ্ড দেখো। আমরা কোথায় খেয়ে ঘুমিয়ে আয়েশ করে ওজন বাড়াচ্ছি, আর ও কিনা খাওয়া দাওয়া ছেড়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে। আরে বুঝছো না ভাই, বিয়ের পরে এই প্রথম সমুদ্র যাত্রা ওর। এত আদর আপ্যায়ন দেখে বিবির কথা মনে পড়ছে হয়তো। আচ্ছা, তাই নাকি সিন্দবাদ? বিবি বুঝি তোমায় এইভাবে আদর করে খাওয়ায়? হ্যাঁ, এত ভালোবাসে তোমায়? আরে ভাই, সে কি আর কেউ মুখ ফুটে বলে নাকি? গোপন ব্যাপার এসব, বেকার জিজ্ঞাসা করছো। আর যদি বলেও, যাচাই করবে কে? আমরা কেউ তো আর দেখিনি এসব। দেখো, তোমরা যতই হাসো, আমার কিন্তু আশঙ্কা হচ্ছে। আশঙ্কা? কিসের আশঙ্কা? এরা এত আদর আপ্যায়ন কেন করছে আমাদের? এটাই হয়তো ওদের রীতি। জানো তো, এইসব উপজাতির মানুষগুলো খুব সহজ সরল হয়, মনে কোনো প্যাঁচ থাকে না এদের। এদের রীতিতে যদি থাকে যে অতিথির আপ্যায়ন করতে হবে, তাহলে এরা জি জান লাগিয়ে সেটা করবে। আরে এদের হাব ভাব কাণ্ড কারখানা দেখে বুঝতে পারছো না? এরা মেহমানের বহুত খাতিরদারি করে। আমি বুঝে গেছি এদের। খাতির? এতই যদি দরদ, তো অতিথিদের দেশে ফেরার ব্যবস্থা করছে না কেন? কেন জানতে চেষ্টা করছে না যে আমরা কি চাই? দেখলে দেখলে, প্রমাণ হয়ে গেল তো। কি প্রমাণ হলো? ওই যে আমি বললাম, বিবির কথা মনে পড়ছে। নইলে এত তোফা থেকে কেউ দেশে ফেরার কথা ভাবে? ফিরলেই তো বিবির হাতে পড়ে হারে মাসে পেশাই হতে হবে। তা তোমার বিবিটি বুঝি তাই করে? বলছি, সবার সামনে করে নাকি লুকিয়ে লুকিয়ে? সিম্বাদ বোঝে তার সঙ্গী সাথীরা কেউই তার কথা উপলব্ধি করতে পারবে না। তারা সকলে মেতেছে আয়েশ আরামে। সুতরাং সে সিদ্ধান্ত নেয়, যা করবার সে একাই করবে। এবার আর পিছন ফিরে তাকাবে না সে, আর সঙ্গীদের বাঁচানোর জন্য ফিরে ফিরে আসবে না। কিন্তু মগজ খাটিয়ে এমন সিদ্ধান্ত নিলেও মন মেনে নিতে চায় না তার সিদ্ধান্ত। এমনটা এক সওদাগরের উসুল হতে পারে না। একজন প্রকৃত সওদাগর নিজে বাঁচবে, সঙ্গী সাথীদের বাঁচাবে, এটাই উসুল।
পরদিন সকালে সুযোগ বুঝে সে উপজাতি যুবক ছেলেটিকে কাছে ডাকে, হাত মুখ নাড়িয়ে জানতে চায় তাদের কেন এত তোয়াজ করা হচ্ছে। ছেলেটি যা বলে তা বুঝে সিনবাদের চোখ কপালে উঠে যায়। এই উপজাতি সম্প্রদায় মানুষের মাংস ভালোবাসে, কিন্তু সচরাচর মানুষ পাওয়া যায় না। এরা আবার মৃত মানুষও খায় না। কোনো অতিথি এলে এরা সেই অতিথিকে তোয়াজ করে ভালো ভালো খাওয়ায়, মনোরঞ্জন করে। তাদের কোনো কসরত করতে দেয় না, এতে শরীরে চর্বি জমে। তখন এরা অতিথিদের জ্যান্ত পুড়িয়ে খায়। তার আগে অতিথিকে ভালো করে স্নান করিয়ে গায়ে ভালো করে তেল ঘষে। তেল মাখানোর পরে মশলা মাখায়। মশলাটা বেশ ঝাল, চামড়ার মধ্যে দিয়ে প্রবেশ করে যখন মশলা অতিথির শরীরে জ্বালা ধরায়, তখন চিৎকার করে ওঠে সে। এরা বোঝে খাবার আগুনে তোলার জন্য প্রস্তুত। তখন তারা অতিথিকে ধরে উনুনের মধ্যে ফেলে দেয়। ছেলেটি সিনবাদকে একটা বড় উনুন দেখিয়ে বুঝিয়ে দেয় ওখানেই রান্না হয় জ্যান্ত মানুষের মাংস। সিনবাদ পড়ে যায় মহা চিন্তায়। সে শেষবারের মতো তার সঙ্গী সাথীদের বলে, শোনো সবাই, আমি খবর নিয়েছি। এরা আমাদের এত তোয়াজ কেন করছে জানো? কেন? এরা আমাদের জ্যান্ত পুড়িয়ে খাবে। জ্যান্ত। তোমার কি সমুদ্রের নোনা পানি খেয়ে মাথা খারাপ হয়ে গেছে নাকি? যদি খাওয়ার হতো তাহলে এতদিন ধরে এত তোয়াজ করতো না। সে কবে কেটে কুটে ধুয়ে খেয়ে নিত। তোয়াজ কি আর এমনি করছে? আমাদের শরীরে চর্বি জমার জন্য অপেক্ষা করছে। চর্বি জমলে মাংসের স্বাদ বেড়ে যায়, এটুকুও জানো না? তাতে তোমার ভয় কি? তুমি তো নাওয়া খাওয়া ছেড়ে শরীরটাকে যা বানিয়েছ, ও নিংড়ালে এক ফোঁটা চর্বি বেরোবে না। এবার ফিরে গেলে বিবি তোমাকে চিনতে পারলে হয়। ভিকিরি ভেবে আবার না তাড়িয়ে দেয় দরজা থেকে। কথায় কথায় বিবির প্রসঙ্গ তোলা পছন্দ হয় না সিনবাদের। সে সঙ্গী সাথীদের প্রতি অসন্তুষ্ট হয়। মনে মনে নিজের সিদ্ধান্তেই স্থির থাকে। সে পালাবে এবং একা পালাবে। পরদিন সিনবাদ যুবক ছেলেটির কাছে তাদের গ্রাম দেখার আবদার করে। সঙ্গে সঙ্গে খবর ছোটে রাজার কাছে। রাজা অনুমতি দেন। যুবক ছেলেটি সিনবাদকে তাদের গ্রাম দেখাতে নিয়ে যেতে চায়, কিন্তু সিনবাদ একা যেতে চায় না, কারণ সে একা গেলে তার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবে না। সে সঙ্গী সাথীদের ডেকে বলে, শুনছো সবাই, চলো এদের গ্রামটা দেখে আসি। আবার কেন এসব ঝামেলা বাঁধাও? দিব্যি খেয়ে দিয়ে একটু ঘুম দেবো ভাবলাম, এখন আবার গ্রাম দেখতে যাবে, তাও এই রোদের মধ্যে? কি করবো বলো, এখানে তো আর আলোবাতি নেই। রাতের বেলা তো শুধুই অন্ধকার আর অন্ধকার, সুতরাং দিনের বেলায় দেখতে যেতে হবে। চলো। ও তুমি যাও, আর যত খুশি ঘুরে এসো, আমরা নড়ছি না। সিনবাদ বোঝে এইভাবে সঙ্গী সাথীদের সঙ্গে নেওয়া যাবে না। সে একটু ভেবে বলে, ঠিক আছে, তোমরা তাহলে বিশ্রাম করো। আমি দেখি কেউ মেলে কিনা। আসলে অনেক দিন হয়ে গেল বিবিকে কাছে পাইনি না। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, ভুক পেয়াসও লাগছে না। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছি। কাউকে যদি পদের মনে হয় তাহলে রাজাকে খবর পাঠাবো। রাজার যা মন মানসিকতা দেখছি, তিনি বোধহয় না করবেন না, বরং হুকুম দিয়ে বিছানা পাতিয়ে দেবেন শরীরের আড় ছাড়ানোর জন্য। সিনবাদের ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না সঙ্গী সাথীদের। তারা সবাই তরাক করে লাফিয়ে উঠে বলে, এই চলো চলো চলো, আমিও যাব, আমিও যাব। এ কি, তোমরা আবার কষ্ট করবে কেন? তোমরা বিশ্রাম নাও, বিশ্রাম নাও। বিশ্রাম নেওয়ার সময় ঢের আছে। কিন্তু তোমাদের যে কষ্ট হবে রোদের মধ্যে হাঁটতে। ওদের হতে পারে, আমার হবে না। আমারও শরীরটা। তুমি একা কেন যাবে ওর সঙ্গে? আমরাও যাব, অন্তত আমি তো যাবই। সিনবাদ যা চেয়েছিল তাই হয়। সকলে মিলে হই হই করে গ্রাম ঘুরে দেখতে বের হয়। সঙ্গী সাথীরা চলতে চলতে সত্যি সত্যি গ্রামের মেয়েদের দেখতে থাকে। তাদের মধ্যে আলোচনা শুরু হয়। কার নাকটা একটু যেন টিকলো, কার বুক খুব সুন্দর, কার আবার কোমরখানি বেশ, ইত্যাদি। সিনবাদ তীক্ষ্ণ নজরে চারপাশটা দেখতে থাকে। ঠিক যখন গ্রামের সীমার কাছাকাছি এসে পৌঁছয় সকলে, তখনই সিনবাদ
শুয়ে পড়ে মাটিতে। যুবক ছেলেটি সেটা দেখে এগিয়ে আসে, হাত নেড়ে কিছু ইশারা করে। তাকে সরিয়ে সঙ্গী সাথীরা এসে দাঁড়ায়। এক সঙ্গী জিজ্ঞেস করে, এ কি হলো তোমার? শরীর খারাপ লাগছে নাকি? আসলে আসলে অনেকদিন দানা পানি কিছু পেটে পড়েনি তো, তাই কেমন কেমন মাথাটা ঘুরছে। দেখলে, কথায় বলে না, কথা বাসি হলে খাঁটি হয়। তখন আমরা পই পই করে বললাম, খেয়ে নাও খেয়ে নাও, তুমি শুনলেই না, খালি বলে গেলে খিদে নেই। এবার বোঝো ঠেলা। আমি বলি কি, তোমরা বরং ঘুরে এসো, ফেরার সময় এই পথ দিয়েই ফিরো, কেমন না? তাহলে আমি তোমাদের সঙ্গে ফিরতে পারবো। মাথাটা। একা সিনবাদকে ফেলে রেখে সঙ্গী সাথীরা যুবক ছেলেটিকে নিয়ে এগিয়ে যায়। সকলে নজরের আড়াল হতেই সিনবাদ একবার চারিদিকটা দেখে নেয়। যখন বোঝে কেউ আর তাকে দেখছে না, তখন সে টুক করে উঠে আড়ালে চলে যায়। একটু একটু করে সরতে সরতে উপজাতি বসতি থেকে বেশ খানিকটা দূরে চলে আসে সে। তখনই দেখে যুবক ছেলেটি তার সঙ্গী সাথীদের নিয়ে ফিরে আসছে। সে আর সময় নষ্ট করে না, পই পই করে ছুট লাগায় উল্টো দিকে। তাকে পালাতে দেখে ফেলে সেই যুবক ছেলেটি। সে তাদের ভাষায় চিৎকার করে কিছু বলে। বেজে ওঠে মাদল, সারা বসতি জুড়ে কোলাহল ওঠে। সিনবাদ ছুটতে ছুটতে একবার ফিরে দেখে উপজাতি লোকজন ছুটে আসছে। সে আরো জোরে ছোটার চেষ্টা করে। ছুটতে ছুটতে হাঁপ ধরে যায় তার। মনে হয় কলিজাটা যেন বুক থেকে বেরিয়ে আসছে বুঝি। তবুও সে থামে না। মরতে যদি হয় তো বাঁচার চেষ্টা করে মরাই ভালো। একসময় মাদলের শব্দ ক্ষীণ হতে হতে হারিয়ে যায়। লোকজনের কোলাহলও আর শোনা যায় না। সিনবাদ একবার পিছনে ফিরে তাকায়, দেখে কেউ আর তার পিছনে ছুটছে না। এবার সে ফুরসত পায় দম নেবার। থেমে যায় সে, হাঁপাতে হাঁপাতে ঝুঁকে পড়ে। তাতেও উপশম হয় না। সে বসে পড়ে মাটিতেই। লক্ষ্য করে তার জুতো ছিঁড়ে গেছে, পা কেটে রক্ত ঝরছে। কামিজ পাতলুন সব ফালা ফালা হয়ে গেছে। আস্ত আছে শুধু মাথার পাগড়িটা। পাগড়িটা খুলে কোমরে জড়িয়ে নেয় সিনবাদ। একটু সুস্থ হলে আবার উঠে পড়ে সে। উদ্দেশ্যহীন চলতে শুরু করে অজানা পথ ধরে। চলতে চলতে পথে যেখানে পানি পায় খায়, জংলি গাছের ফল পেড়ে খায়, রাত হলে গাছে উঠে একটু ঘুমিয়ে নেয়। এইভাবে 7 দিন 7 রাত চলার পর সে এসে পড়ে একটা ফসলের ক্ষেতের পাশে। দেখে কয়েকজন কৃষক ফসলের পরিচর্যা করছে। সিনবাদ খেতে নেমে পড়ে। তাকে দেখে কৃষকরা হাতের কাজ ফেলে ছুটে আসে। তার পথ আটকে দাঁড়ায় সকলে। একজন সর্দার গোছের লোক জিজ্ঞেস করে, কে তুমি? সিনবাদ চমকে ওঠে। এ যে তারই ভাষায় কথা বলছে। সে জানায়, আমি এক হতভাগ্য সওদাগর, জীবন বাঁচাতে ছুটে চলেছি, জানি না কোথায় গেলে বাঁচব। কৃষকরা সিনবাদের কথা শুনেই তাকে নিয়ে গিয়ে বসায় ক্ষেতের পাশে একটা গাছের ছায়ায়। তাকে রুটি, দুধ, মাংস, ফল, মিষ্টি যার কাছে যা ছিল এনে দেয়। সিনবাদ কিছুই খেতে পারে না, শুধু বুকের তেষ্টা মেটাতে পানি খায়। তারপর নিজের সব কথা খুলে বলে। সব শুনে সর্দার বলে, সর্বনাশ, তুমি ওই উপজাতিদের কবলে পড়েছিলে। আল্লাহ মেহেরবান যে তুমি বেঁচে ফিরে এসেছো। আমার জীবনে দেখা তুমি প্রথম লোক যে ওদের কবল থেকে বেঁচে ফিরেছ। আগে এই সব এলাকাতেও ওরা উৎপাত করত, জানো, ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যেত। আমাদের সুলতান ওদের শায়েস্তা করার পর ওরা আর এদিকে আসতে সাহস পায় না, সমুদ্রের পারে জঙ্গলের মধ্যেই থাকে। সেই রাতের জন্য কৃষকদের গ্রামে আশ্রয় হয় সিনবাদের। আতিথেয়তার কোনো ত্রুটি হয় না তার। সেই রাতটা সিনবাদ নিশ্চিন্তে ঘুমোয়। পরদিন সকালে কৃষক সর্দার নিজে সঙ্গে করে সিনবাদকে নিয়ে উপস্থিত হয় সুলতানের দরবারে। আসার সময় একটা জিনিস লক্ষ্য করে সিনবাদ। সর্দার সিনবাদকে একটি ঘোড়ায় তুলে নিজে অন্য একটি ঘোড়ায় চড়ে বসে। দুটি ঘোড়ার একটিরও লাগাম বা চিহ্ন নেই।
সিনবাদ ভাবে হয়তো গরিব কৃষকরা এসব ব্যবহার করে না তাদের সামর্থ্য নেই বলে, কিন্তু রাজধানীতে এসে তার ভুল ভাঙে। সে দেখে পথে অনেকেই ঘোড়া চড়ে ঘুরছে এবং কারোর ঘোড়াতেই জিন বা লাগাম নেই। সুলতান সিনবাদের সব কথা শুনে বলেন, আপনি আমার অতিথি, বিপদে পড়ে এসেছেন, আমার সাহায্য প্রার্থনা করছেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে সব রকম সাহায্য করব। আজ থেকে আপনি আমার প্রাসাদেই থাকবেন। জো হুকুম হুজুর। সুলতানের নির্দেশ শুনে সিনবাদ নিশ্চিন্ত হয়, প্রাসাদেই তার ঠাঁই হয়। সিনবাদের সেবা যত্নের জন্য সুলতান তার চাচার মেয়েকে নিযুক্ত করেন। অল্প বয়সী মেয়েটি সিনবাদের আতিথ্যে কোনো ত্রুটি রাখে না। দু একদিনের মধ্যে মেয়েটির সঙ্গে বেশ ভাব জমে যায়। সিনবাদ মেয়েটিকে বলে, আজব দেশ তোমাদের। কেন আজব কেন বলছেন হুজুর? এই দেশে এত ঘোড়া, সকলেই দেখি ঘোড়ায় চড়ে ঘোরে। এতে আশ্চর্যের কি হলো হুজুর? ঘোড়াই তো আমাদের দেশের একমাত্র পরিবাহী। গোটা পরিবহন ব্যবস্থাটা টিকে আছে ওই ঘোড়ার ওপরেই। একটু সচ্ছল পরিবারে গোটা 2-3টে ঘোড়া তো দেখতে পাবেনই হুজুর। তা দেখতে পাবো হয়তো, কিন্তু জিন আর লাগাম দেখতে পাবো বলে তো মনে হয় না। জিন মানে জিনি? ওই দৈত্যের কথা বলছেন? না না, কোনো দৈত্য টৈত্য নয়। জিন হলো ঘোড়ার পিঠে বসার আসন, কাঠের ওপর গদি আঁটা। সিনবাদের কথা শুনে মেয়েটি খিলখিল করে হেসে উঠে বলে, এমন আসনও আবার হয় নাকি? আপনিও পারেন বটে হুজুর। এমন আজগুবি জিনিসের কথা আমি কেন, আমার আব্বাও শুনেছেন কিনা সন্দেহ। বিশ্বাস হচ্ছে না? একদম না। ঠিক আছে, আমাকে একজন ভালো ছুতোর, একজন ভালো ধুনুরি আর একজন ভালো কামার দাও তো। আমি তোমাকে বানিয়ে দেখিয়ে দেব। আর একজন ভালো চামার। আর না দেখাতে পারলে? যা চাইবে তাই দেব। চাচার মেয়ের মাধ্যমে কথাটা পৌঁছে যায় সুলতানের কানে। সুলতান সব শুনে হেসে বলেন, ঘোড়ার পিঠে আসন, তাহলে আমার সিংহাসনটা কি দোষ করলো? ওটাকেই ঘোড়ার পিঠে বেঁধে নিলেই হয়। তা ঠিক আছে, ও যা যা চাইছে সব ব্যবস্থা করা হোক, দেখি ও কি করে। আর কিছু না হোক একটু রগড় তো করা যাবে। রগড় করার ব্যাপারটা কেন জানি না ওই চাচার মেয়ের ঠিক ভালো লাগে না। সে সিনবাদকে বলে, শুনুন, কি সব যেন বলেছিলেন ঘোড়ার পিঠে থাকে? কি জিন লাগাম? হ্যাঁ হ্যাঁ, ওই সব বানাতে হবে না। আপনার ওসব বানিয়ে কাজ নেই। কেন না বানানোর কি আছে? আরে এসব পেলে সুলতানি সবার আগে চড়ে বসবেন, জানো কত আরাম হয় এতে। হোক আরাম, শেষে আপনি বানাতে পারবেন না। তখন আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ভরা দরবারে অপমান করবে। ওসবে কাজ নেই আপনার। আর যদি বানিয়ে দিতে পারি তাহলে? মেয়েটি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায় সিনবাদের দিকে। এই প্রথম সিনবাদ মেয়েটির চোখের দিকে সরাসরি তাকায়। মেয়েটিও হিজাব টানতে ভুলে যায়, চেয়ে থাকে সিনবাদের চোখের দিকে। সিনবাদ মেয়েটির হরিণী চোখের গভীরে হারিয়ে যায়। কি এক আকর্ষণে সে চোখ ফেরাতে পারে না। চোখে চোখ রেখে এগিয়ে যায় মেয়েটির দিকে। দু হাতে তার বাহুটি ধরে আবার বলে, আর যদি বানিয়ে দিতে পারি তাহলে? হ্যাঁ। মেয়েটি ফ্যাল ফ্যাল করে সিনবাদের চোখের দিকে চেয়ে থাকে। হঠাৎ কি খেয়াল হতে চোখ নামিয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। সেই দিনই দরবারে ডাক পড়ে সিনবাদের। সিনবাদের কথা শুনে দরবারে সকলে হেসে ওঠে। সিনবাদ খুব বিনীত স্বরে সুলতানকে বলে, হুজুর একবার যাচাই করতে দোষ কি? সুলতানরা তো শুনেছি যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেন না। আপনি ঠিকই শুনেছেন, যাচাই করাটা একজন সুলতানের কর্তব্য। আমার বিশাল কর্মশালা রয়েছে, উজিরকে বলে দিচ্ছি, তিনি আপনাকে সেখানে নিয়ে যাবেন। সেখানে আপনি সব পাবেন, ছুতোর, কামার, ধনুরি, সব আপনার নির্দেশে তারা কাজ করে দেবে। আপনি যদি ঘোড়ার পিঠে বসার আসন বানিয়ে দিতে পারেন এবং সেটা যদি সত্যিই আরামদায়ক হয়, তাহলে আমি আপনাকে ইনাম দেব। আর যদি না হয় হুজুর? কেন, আপনার নিজের ওপর ভরসা নেই? সেটা আছে বলেই তো জানতে চাইছি।
সুলতানের নির্দেশে সিনবাদের জন্য বাদশাহী কর্মশালার দ্বার খুলে যায়। সিনবাদ লাগাম ও জিন বানানোর কাজে ডুবে যায়। 3 দিন 3 রাতের একটানা পরিশ্রমে সে বানিয়ে ফেলে সুন্দর এক জিন ও লাগাম। জিনটাতে রাজকীয় ছোঁয়া দিতে তাতে সে সোনার পাতের নকশা করায়। কি হলো আপা, থেমে গেলে কেন? তারপর? আর যে কাহানি বলার হুকুম নেই বেহেন। দেখছো না, ভোর হয়ে গেছে। ভোর হয়ে গেছে? এত তাড়াতাড়ি? এই তো সবে বসলাম। আপার গল্প শুনলে সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। ঠিকই বলেছ দুনিয়াজাদ, তোমার আপার গল্পে জাদু আছে। তাহলে আজ রাতেও শুনছি তো বাকি গল্পটা? আলবৎ। আমাদেরও সময়ের বেশি গল্প শোনানোর হুকুম নেই, তাই এখানেই শেষ করতে হবে। ফিরে আসব নতুন পর্ব নিয়ে। জানতে পারবেন জিন আর লাগাম পেয়ে সুলতান খুশি হলেন, নাকি অনভ্যস্ত সুলতান ঘোড়ার পিঠে জিনে বসতে গিয়ে উল্টে পড়ে গেলেন। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, সিনবাদ অগ্নি, শাহরিয়ার অমিত দে, দুনিয়াজাদ বর্ণালী দে বর্মন, শেহরাজাদ সাঁজবাতি দাস, যাত্রী ও সঙ্গী রামস্বরূপ গাঙ্গুলি, সুপ্রভাত চক্রবর্তী, দেবজিৎ দে, অভিক ঘোষাল, নাবিক আলাপন মুখার্জি, বিবি আম্রপালি ঘোষ মিত্র, কৃষক সর্দার অর্ঘ্যমাল্য মাইতি, সুলতান শেখর, সুলতানের বোন চিত্রাঙ্গী রয়, নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।